সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আপনাদের দেখাবো ইতির ভাগ্যরাজকে। 2019 সালে কুরবানি ঈদে ভাগ্যরাজ গরুটি বিক্রি হলো না। ইতির জীবনে নেমে আসলো দুর্ভাগ্য। ইতির মতো মেয়েরা বা ছেলেরা খুব কষ্ট করে দুই একটা গরু লালন পালন করে। বন্ধুরা, আমরা কি পারি না এইসব ছোট খামারের কাছ থেকে গরু ক্রয় করতে, তাদের মুখে একটু হাসি ফোটাতে? ইতির কাছ থেকে জানবো ভাগ্যরাজকে নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং কি কারণে ভাগ্যরাজ গরুটি বিক্রি হলো না। ভাগ্যরাজের বাড়িতে বিক্রি হয় নাই, যেহেতু বাংলাদেশ চ্যাম্পিয়ন একটা গরু বিক্রি হয় নাই, এই নিয়ে মানুষের মনে একটা প্রশ্ন কেন বিক্রি হলো না। আসলে অনেকের যোগাযোগ মাধ্যম ভালো, অনেক বড় লোকদের সাথে চলাফেরা উঠা বসা আছে, কিন্তু লিঙ্ক আপ আছে অনেক, কিন্তু আমাদের সেরকম আসলে নাই, এই জন্য বিক্রি হয় না মনে করতে। মেনও তো এর জন্য বিক্রি হয় নাই। আচ্ছা, আমি একটু জানবো এই ভাগ্যরাজটা গড়ে তুলতে আপনার কি কি শ্রম এবং কতদিন সময় লাগছে, কি কি খাবার দাবার খাওয়াইছেন আসলে? এটাকে আমি 1 বছর ধরে পালতেছি। 1 বছর? জি। শুধু 1 বছর? হ্যাঁ, 1 বছরই। এটা আপনি কিনে আনছিলেন কত বছর আগে? এটা আমি কিনে আনছিলাম ওই কুরবানিতে, ওই কুরবানির পরে, গত কুরবানির পরে বাবু বিক্রি করে তারপর আনছিলাম। আচ্ছা, এটা কত দিয়ে আনছিলেন, কত মাস বয়স হয়েছিল তখন যে আনছিলেন? এইটা আনছিলাম আমি, ওরকম ছিল 18 মাসের মতো। 18 মাসের? কত লাখ টাকা দিয়ে আনছিলেন তখন? আনছিলাম আমি 4,10,000 টাকা। 4,10,000 টাকা। আচ্ছা, তো এই 1 বছরে আপনি কি কি খাবার দাবার আসলে এটা খাওয়াইছিলেন? একে 1 বছরে খাওয়াইছি, ওর খাবার দাবার মেনু থাকতো চিরা, কলা, মালটা, আখের গুড়, বেলের শরবত, কিসমগুলের বুশি, টক দই, এরকম অনেক প্রাকৃতিক যে খাবারগুলো আছে মানুষে যেগুলো খায় এগুলো আসলে মানুষ এগুলো খায় না, বললে ভুল হবে। অনেক মানুষ এগুলো খায় না। অসুস্থ কবে হবে, কবে ফলমূল খাবে সেই, কিন্তু আমার ভাগ্যটা অসুস্থতার জন্য না, আমরা ওকে আদর ভালোবাসা দিয়ে খাওয়াই। তার মানে আমরা বিনিময়ে টাকা পাবো কি পাবো না সেটা একটাই না, ভালো লাগে খাওয়াই, এটাই আনন্দ না। তার মানে আমরা অসুস্থ হইলে ফলমূল খাই, নাইলে সেটাই বাস্তব। বাস্তব না, সেটাই বাস্তব। আচ্ছা আচ্ছা। তো আসলে এই যে ভাগ্যরাজটা বিক্রি হয় না, মনটা আসলে আপনার কেমন হয়? আসলে মনটা তো একটু খারাপ থাকবে অবশ্যই, যেহেতু এত কষ্ট করা হয়েছে, সারা রাত চন্দ্রে হয়েছে, ওর ওকে 1 বছর লালন পালন করার পরে আমরা ভালোভাবে রাতে ঘুমাইতে পারি না। কখনো উঠবে, পায়খানা করবে, প্রস্রাব করে, সেটা ধরতে হয়, জায়গা নোংরা না করে। তো এরকম রাতের পর রাত জাগা, দিনের পর দিন জাগা, একজন মা যেমন তার সন্তানকে ছোটবেলা থেকে গড়ে ওঠা, এরকমভাবে আর কি কষ্ট দেওয়া হয়েছে, কিন্তু সেই তুলনায় বিক্রি হয় না, একটু কষ্ট। কিন্তু আবার বলি যে না, আল্লাহ যেহেতু ওকে যদি হায়াতে বাঁচায় রাখে, তাহলে কিছু না কিছু তো পাবোই। এর জন্য আবার মনকে ভেঙে পড়ি না, সান্ত্বনা দিয়ে রাখি। কারণ অন্যরা কি বলবে, নিজেরা ভেঙে পড়লে অন্যরা। গরুটা আপনি হাটে কেন নেননি? হাটে নেই না, এত বড় গরু যদি আমি হাটে নেই, এমনি গরমের সমস্যা, আর হাটে তো এমনি প্রচুর গরম, লোকজনের একটাই, এর জন্য। আর হাটে তো প্রচুর রোগ, যদি একবার গরুটা ভাগ্যক্রমে বিক্রি না হলো, বাসায় নিয়ে শেষে গরুটা জ্বরবে, হ্যাঁ জ্বরার সম্ভাবনা বেশি থাকে। তো এত বড় গরু, আসলে তো তৈলাক্ত শরীর, এখন যদি জ্বরে ওকে তো বাঁচাইতে পারা যাবে না, তো সমস্যা হবে। এর জন্য আর কি হাটে নেই নাই, যে যদি এরকম কোনো আগ্রহীত থাকে বাসায় এসে কিনবে, দরকার পড়লে আমরা তার বাসায় পৌঁছে দিব, এরকম একটা আমাদের মন মানসিকতা ছিল। কিন্তু ভাগ্যক্রমে গরুটা বিক্রি হয় নাই। তো আপু, এটা কয় মন ছিল গরুটা? এটা যখন ঈদের সময় ছিল, তখন আর ওজন ছিল 2000 কেজি সামথিং। 2000 কেজি সামথিং? জি। তো এটার দাম চাচ্ছিলেন তখন কত? তখন আমরা দাম চাইছিলাম একটা সময়, যে এর থেকে ছোট ছোট গরু বিক্রি হয়েছে অনেক দামে, 1400 কেজি, 1450 কেজি, অনেক দামে বিক্রি হয়েছে। 37 লাখ একটা বিক্রি হয়েছে, 28 লাখ, এরকম অনেক হয়েছে আমি জানি। কিন্তু আমার গরু এত বড় সুন্দর, বাংলাদেশের চ্যাম্পিয়ন একটা গরু, এর আগে ছিল আমার লক্ষ্মী সন্না, রাজাবাবু, ভাগ্যরাজ, এবার তো এত বড়রিও আমার গরু বিক্রি হলো না। দাম চাইছিলাম আমি খুব সীমিত মাঝে বিক্রি করবো বললাম 22 লাখ। 22 লাখ টাকা? তো আপু, এই যে ভাগ্যরাজ বললেন যে বিশাল বড় সাইজের গরু, আমরা আসলে দেখতে পাচ্ছি, হ্যাঁ অনেক বড় সাইজ, প্রায় 2000 সামথিং, তো 2000 কেজিরও বেশি। তো আপনি বলেন যে এটা দাম চাচ্ছেন প্রায় 22 লাখ। 22 লাখ, তো দাম কে বলছে? দাম এরকম অনেকজনই বলছে, কিন্তু এখন টিচ চলে গেছে, এখন সেটা আর কি নাই হলেই
ঈদের আগে কত বলছিল কিরকম ঈদের আগে? ঈদের আগে এমনি দাম ভালো হয়েছে, কিন্তু একজন মানুষ বাসায় এসে একটা দাম বলা, হ্যাঁ। ফোনে একটা দাম বলা, ওটা আলাদা জিনিস। ফোনে যদি আমি যে টাকা চাইছি সবগুলা দিলেও তো তাকে দেওয়া সম্ভব না, হ্যাঁ। কারণ যেহেতু সে আমার বাসায় আসে নাই। আচ্ছা আচ্ছা। আর যদি সে কম বলুক বেশি বলুক আমার বাসায় এসে বলতো এক জায়গায়, হ্যাঁ। তাহলে সেটা ভাবছিল আলাদা, তার মানে কিন্তু ওরকম হয় নাই। মানে বাসায় এসে কেউ দাম বলে না, যায় বাসায় এসে কেউ দাম ফোনে- বলে নাই, ফোনে- ফোনে- ফোনে দাম হইছে, কিন্তু ফোনে সেই দাম। দাম তো আর দাম না, আসলে দাম না, সেটা দাম না, সেটাই। সেটা যত দামি হোক, কিন্তু আমি সেটাকে মনে করি যে সেটা কোনো দামি না। জানি না। আচ্ছা আচ্ছা। হচ্ছে আমাদের বাংলাদেশের যে চাহিদা, আমাদের দেশের গরু দিয়ে সেটা কাভার হবে, কিন্তু বাহির থেকে যে চুরি বা যেভাবেই হোক যে কারো না কারো মাধ্যমে যে গরুগুলো আসে, আমরা তো জানি বাহির থেকে এত বড় গরু আসে নাই। এত বড় গরু না আসলেও ছোট ছোট গরু আসছে। এবার সব থেকে একটা মানে ইয়ের ব্যাপার কি, যে আমাদের বাংলাদেশে কেউ যদি বেশি টাকা দিয়ে কুরবানি দিতে চায়, তাদের একটা মানে ভয় থাকে যে আমাদের দুদকের মামলা খাবো, এটা হলো মেন সমস্যা। কেউ যদি দামও বলে, তারা বলে যে এত টাকা দিয়ে কুরবানি দিলে আমাদের ইনকাম সোর্স এরকম নিয়ে আরো সাংবাদিকদের কাছে হেনস্থা হইতে হয়। বা দুদিকের এর কাছে জন্য হেনস্থা হতে হয়। হ্যাঁ, দুদকের কাছে হেনস্থা হইতে হয়। এর জন্য কিন্তু তারা এখনো মুখ খুলে নেয় বা বড় গরু কেনার জন্য কোনো আগ্রহী তারা না। তারা কেনার মতো সামর্থ্য থাকলে তারা পিছিয়ে আসছে, এরকম একটা ভয়। না, কিনতে কিন্তু চায় কেন? না বা কিনে না। বা কিনে না বা কিনতে চায় না। কিন্তু আমার একটা যে আমার প্রাইম মিনিস্টার অন্তত কুরবানির মধ্যে একটা ছাড় দিতে পারে তাদের, যে কুরবানির মধ্যে কোনো ভেদাভেদ নাই, কোনো কিছু নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, যে যার মতো কুরবানি সে সেভাবেই দিতে পারে। আমার মনে হয় এরকম যদি কোনো নিয়ম থাকতো শুধু কুরবানির জন্য, বড় বড় খামারিরা বা বড় বড় গরু বাংলাদেশে থাকতো না, অবশ্যই বিক্রি হয়ে যেত। তো এতে আপু আপনাদের যে এই যে এইবার হলো ভাগ্যরাজ, এর আগে আপনি রাজাবাবু, রাজাবাবু পাচ্ছেন, তো এই যে গরু পালনের যে শখটা, এটা কিভাবে আসলো আপনার? আসলে গরু না পালে ভালো লাগে না। কারণটা কি? এটার সাথে এমন ভাবে জড়িয়ে গেছি, এর আগেও ছিল আমার বাসায় প্রায় 16-17টা গরু, কিন্তু ভাগ্যক্রমে এক সময় মারা যায় সেই গরুগুলা, যে কোনো ক্রমেই হোক অসুস্থতায়। সবগুলা? হ্যাঁ, কয়টা গরু ছিল? 16 থেকে 17টা গরু ছিল আমার। সবগুলা শুধু ছিল ছোট্ট 2-3 মাসের একটা বাচ্চা গরু, 4 বছর লক্ষ্মী সোনা। ওকে আদর ভালোবাসা দিয়ে ওর নাম রাখলাম লক্ষ্মী সোনা। বাসায় কোনো গরু ছিল না। এটা কত বছর আগে? এটা আজ থেকে 12-14। 12-14 বছর আগে। জি, তারপরে আপু সেটা ছিল। তো তারপরে বেশ অনেকদিন গরু পালা একদম ছিল না। তো তারপরে একটা ছোট একটা বাচ্চা ছিল লক্ষ্মী সোনা। লক্ষ্মী সোনার নামটা দিয়েছিলাম আমি। প্রত্যেকটা নামকরণের পিছে আমার একটা কারণ থাকে অবশ্যই। সে নামকরণ করা হয়েছিল লক্ষ্মী সোনা, কারণ কোনো গরু ছিল না, আদর ভালোবাসাদের যত্ন দেওয়ার নাম ছিল, নাম রাখলাম লক্ষ্মী সোনা। তো ওকে যখন বিক্রি করলাম 5 বছর লালন পালন করে, বিক্রি করার পর কেরানীগঞ্জে একটা গরু দেখলাম আমরা। তো ওকে বিক্রি করার পর বড় গরুর প্রতি মানে একটা আবেগ বেড়ে গেল, বড় গরু ছাড়া ভালো লাগে না। আচ্ছা, জি। আচ্ছা। তো তারপর আমরা কেরানীগঞ্জ গেলাম, যাওয়ার পর দেখি একটা গরু আছে। সেই গরুটা কেমন জানি ছিল একটু, সেই গরুটাই ছিল আমার রাজাবাবু। তো ওকে বাসায় না নাম দিলাম রাজাবাবু। ওটা কিনে আনছিলেন কেরানীগঞ্জ থেকে? জি। কত দিয়ে কিনছিলেন? ওইটা কিনছিলাম হলো 4,80,000। 4,80,000 টাকা দিয়ে। ওটাকে কিনে আনলাম, আনার পর সেটাকে বাড়িতে 2 বছর লালন পালন করলাম। তারপরে সেটাকে বিক্রি করলাম 18.5 লাখ। তারপরে জি। তো তারপর আস্তে আস্তে আমার বাসা আবার আগের মতো 15 গরু আসা শুরু করলো বাসায়। এখন আমার প্রায় বাড়িতে 11-12টা গরু আছে। ষাঁড় গরু কয়টা? ষাঁড় গরু আছে 5টা। আচ্ছা, তাহলে আপনার মানে ছোট থেকে বড় অবধি 5টা। ছোট থেকে বড় অবধি 5টা। তো এই যে ভাগ্যরাজ, তারপরে আমরা কি পাবো? ভাগ্যরাজ যদি বিক্রি হয়ে ভাগ্যরাজ যায়? আসলে যদি আমার ভাগ্যরাজটা বিক্রি হইতো, হ্যাঁ। আসলে জানেন তো একটু কষ্ট, মানে লং টাইম পালা বড় গরুগুলো একটু কষ্ট, কিন্তু তবুও তো একজন মা যেমন সন্তানকে ফালে দেয় না, তেমন ওকে তো ফালে দিতে পারবো না, বিক্রি হয় না এগুলা। বা আর ওপর কোনো নারাজও হইতে পারবো না, না না, কারণ যেহেতু বাড়িতে আসছে, আল্লাহ ওকে হায়াত দিক, বাঁচিয়ে রাখুক, একটা সিস্টেম হবেই। অবশ্যই। যদি আমার একটা আশা ছিল যে ওকে যদি আমি বিক্রি করতে পারতাম, আমি সামনের বার আরো 3টা গরু নিয়ে আনতাম। অলরেডি 2টা আমার বাসায় আসা, আর একটা আমি কিনতাম, আমার শখ ছিল। এখন যেহেতু বিক্রি হয় নাই, এখন কেনার আশা বাদ আবার কিনতেও পারি, আচ্ছা, বিশ্বাস নাই। তো এখন যে বাসায় যে 2টা আছে, এটার কি কোনো নামকরণ দিয়েছেন? নামকরণ হয়েছে, কিন্তু সেটা টপ সিক্রেট, আমি বলবো না। আমি কিছুদিন আগে বিবিসি নিউজে একটা ভাই আমাকে বলছে যে কি নামকরণ করা হয়েছে, আমাকে একটু জানাবো প্লিজ। হ্যাঁ। তো বলবো না, ভাই বললো যে না বলো, সমস্যা নাই। তো বললাম আমার সে একটা নাম একজন চুরি করে নিয়ে গেছে, সে নামটাও সে রাখছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তো আমি জানি যে এর আগে বাংলাদেশে কোনো গরুর নাম রাখা হয় নাই। যেহেতু যখন থেকে আমি গরুর নাম রাখছি আমি, যেটা এখন তো আমি জানি, অবশ্য অনেকেই জানে না না, যেহেতু টপ সিক্রেটটা যদি অন্য কেউ রাইখা ফেলে, আপনি বলতে পারবেন না যে আমার, যদি আপনি নিজে না আগে প্রচার না করেন। আমি নিজে আগে প্রচার করছিলাম। হ্যাঁ, তাহলে আমি প্রচার করলে- ওনাকে বলছি, আমি কখনো ঈদের সময় এই নামটা আমি কোনো নিউজে বা কোনো আমি দেখি নাই, কিন্তু হ্যাঁ। যখন আমি এই নামটা বলছি, হ্যাঁ। তখন আসলে সেই নামটা পরিচিত একটা মুখ পাইছে। আমি ইউটিউবে যা দেখি সেই নামটা চলে আসছে। কেন এই নামটা বললাম আমি কয়দিন আগে, আজকে এই নাম এসে পড়ছে, কিন্তু এরকম আমার জানা ছিল না, আমি কখনো শুনি নাই যে এই নামটা ছিল।
কিন্তু আমি অনেক মানে যত্ন করে অনেক মানে খাটে আমি নামটা বের করছিলাম। তো নিচে এর জন্য যে আমার নামগুলো আছে সেটা বলবো না, বা আমি যে যেগুলো কিনবো সেগুলোর নামও আমার একান্তই আছে, মানে মনের ভিতর আছে, কিন্তু সেটাও আমি বলবো না, রেখে দিচ্ছি সামনে ঈদের জন্য। তো সামনের ঈদে তো আমরা আরো 2টা পাচ্ছি আপনার কাছ থেকে, বাগঘোড়া সহ আরো 2টা জি, ইনশাআল্লাহ যদি বিক্রি না হয় তাহলে ভাগ্যরাজ সহ আরো 2টা পাবেন, টপ সিক্রেট যেগুলো যে আর দুটো। আরো 2-3 বছর পর আরেকটা পাবেন। আচ্ছা। সেটাও পরে আমি আরেকটা আমি আপনাকে বলে দিব। আচ্ছা আচ্ছা, সেটা আমরা হয়তো সেটা আগামী দিনে ভবিষ্যৎ হিসেবে ধরা যায়। ভবিষ্যৎ হিসেবে ধরা যায়। জি। তো আপনার আসলে ভবিষ্যৎ ইচ্ছাটা কি আছে একটু? ভবিষ্যৎ ইচ্ছা আসলে যেহেতু এগুলোর মাঝে জড়াই গেছি, যেমন আমি এখন পুরো ভেটেরিনারি সাইডে আছি, পশু পালন, পশু চিকিৎসা, মেডিসিন বা এগুলো মানে পশু জগতে যা আছে আমি সবই করি আর কি। কারণ তো আমার একটা ফার্মেসিও আছে, অবশ্য সময় সে জায়গায় বসি আর কি। তো যেহেতু এগুলোর সাথে জড়িয়ে গেছে, এগুলো থেকে বের হইতে পারবো না। ভবিষ্যতে এগুলো আরো বাড়ানোর ইচ্ছা আছে। এগুলো বাড়ানোর ইচ্ছা আছে। আচ্ছা। আমি সবাইকে একটা কথাই বলবো যে আমরা যদি নিজেরা কিছু করি সেটা ভালো, অন্যের আন্ডারে কিছু করবো না। পারলে আমাদের ধারায় আরো 2-4টা ফ্যামিলি যেন চলতে পারে, সে চলবে, তার ফ্যামিলি চলবে, এরকম আমি চাই। তো বাংলা লস করে আসলে আমি যদি গরু না চিনি, আগে মেইন উদ্দেশ্য তার গরু চিনতে হবে। আমি যদি গরুই না চিনলাম আমি কি না কি করব, আগে কিছু জানতে হবে। তার জন্য কি ট্রেনিং দরকার? হ্যাঁ, ট্রেনিং দরকার, কিছু না কিছু দরকার। আমার গরুর পেট ফাঁপলো, আমি আন্দাজে ওকে কি চিকিৎসা দিব? হইলো একটা, করলাম আরেকটা, গরুটা লাস্ট পর্যায়ে মারা গেল, আমার চালান সহ গায়েব হয়ে গেল। আগে কিছু বুঝতে হবে, জানতে হবে। জানা বুঝা ছাড়া পৃথিবীতে কিছু করা যায় না। আমি যদি একটু জানি আমি অন্য কারো হেল্প পাবো, বা আমাকে কেউ যদি বলে আমি সেটা বুঝবো। আমি সারাই যদি কিছু না জানি, আমাকে কেউ সারাদিন বললো তো আমি বুঝতেছি না। এর কারণে তাদের কিছু, কারণ আমরা খামার করি লাভবান হওয়ার আশায়, হ্যাঁ, এটার জন্য আমরা খামার করি। তো আমরা নিজেরা কিছু জানি, অন্যের কাছ থেকে কিছু সাজেশন নিয়ে ভবিষ্যতে ভালো কিছু করার চিন্তা ভাবনা করবো। তো আপা আপনার খামারটি একটু দেখাবেন আমাদের জি। একটু দিয়েছে। তো আপা আমি দেখতে পাচ্ছি মানে প্রায় তো ষাঁড় গরু, ডেয়ারি ফার্ম তো করেন না? জি না, আমার ডেইরি আছে। এই Dairy যে আমার গাভী, এই যে আমার গাভীর বাচ্চা, এটা গাভীর বাচ্চা। ওই সাইডেও আমার 2টা গাভী আছে, একটা বাচ্চা আছে, গাভী বাচ্চা। গাভী গরু কয়টা আছে আপনার? গাভী গরু আমার টোটালি আছে 5টা। 5টা গাভী গরু আছে। তো 5টা গাভী গরুতে প্রতিদিন আপনি কত লিটার দুধ পাচ্ছেন? প্রতিদিন যখন সব গাভীগুলো একসাথে দুধ দেয় তখন আমি সব বিয়ের কাছ থেকে পাই প্রায় 2.5 মণ 3 মণ করে দুধ পাই। 2.5 থেকে 3 মণ দুধ পান না? তো প্রতি লিটার আপনি কত করে বিক্রি করতেছেন আপনি? এক এক সময় এক এক বাজার যায়, 40 টাকা, 50 টাকা, 60 টাকাও যায়, 70 টাকাও যায়, 30 টাকাও যায়। তো আমরাও চাই আপনি এরকম একজন নারী উদ্যোক্তা হয়ে সমাজে একটা দৃষ্টান্ত স্থাপন করেন। সেই প্রত্যাশায় আপনাকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন। অবশ্যই ভাই, দোয়া করবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।